দোলনাটা বেলি ফুলের গাছের লতা দিয়ে পেঁচানো, থোকা থোকায় বেলি ফুল ধরে আছে তাতে। আরবি একটা গান লাগানো ভিডিওটায়, গানটার সাথে যেন তাদের দুজনকে বেশ মানিয়েছে। ছাদে ভিডিওটা বানানো হয়েছে এটা বেশ বুঝতে পারলো সুজন, কিন্তু সুজন এই দুই রমণীকে দেখে ফিট হয়ে যায়। মন বলছে এখান থেকে একটা ডানাকাটা পরীকে এক্ষুনি তুলে নিয়ে আসতে। লম্বা রমণীর থেকে একটু খাটো রমণীর ওপর আরও বেশি ফিট হয় সুজন। চোখ দুটো তার মাতাল করার মতো, গায়ে গোলাপি রঙের বোরখা, গোলাপি হিজাব, গোলাপি নিকাব, পুরো গোলাপি হুড়পুরি লাগছে। সুজন টিকটকটা কোন সময় ছেড়েছে তা দেখল। মাত্র 1 ঘন্টা 10 মিনিট হয়েছে টিকটকটা ছেড়েছে। তার মধ্যেই প্রায় 400K এর ওপরে লাইক, 100K এর ওপরে কমেন্ট, 200K এর ওপরে শেয়ার। সুজন এটা দেখে চোখ বড় বড় হয়ে যায়। কৌতূহল নিয়ে কমেন্টগুলো চেক করতে কমেন্ট বক্সে ঢুকলো সে। কমেন্ট দেখে যেন সুজনের একেবারে প্রাণ যায় যায় অবস্থা। একজন কমেন্টে লিখেছে, উফ আপু, তোমাদের দুজনকে যা লাগছে না, মন চাচ্ছে এখনই ছুটে চলে যাই তোমাদের কাছে। আরেকজন তো বেশি পাকনামি করে ফেলেছে। हाय मैं मर जाऊंगा, क्यों मुझे धरो यार। अबू ये गोलापी परी के मुझे मार डाला, अबू मुझे मार डाला। हाय ওয়াও, সো হট অ্যান্ড সেক্সি। উফ, এই পর্যন্ত কতবার যে দেখেছি ভিডিওটা বলে বোঝাতে পারবো না। মন চাচ্ছে সারাক্ষণ দেখি, যতবার দেখি ততবারই আবারও দেখতে মন চায়। সুজনের যেন মাথা ঘুরে যাওয়ার অবস্থা এদের কমেন্ট দেখে। তাড়াতাড়ি কমেন্ট বক্স থেকে বেরিয়ে আসলো সুজন। এরপর টিকটক আইডিতে ঢুকলো সে। আইডিতে গিয়ে সুজন নিজের মাথায় হাত দিয়ে ফেললো আর মুখে আস্তে করে বলল, আরে এটা তো নীলা। নীলাকে নিদ্রর সব ফ্রেন্ডরাই চিনে। সুজন মোবাইল থেকে মাথা তুলে সবাইকে এক নজর দেখে বলল, হে গাইস, লুক এট দিস। সুজনের কথা শুনে সবাই সুজনের দিকে তাকালো, কেবলমাত্র নিদ্র ছাড়া। কারণ নিদ্র মুভি দেখতে ব্যস্ত। মুভিতে এখন বেশ জবরদস্ত ফাইট চলছে। রামচন্দ্র ভিলেনের সাথে ফাইট করছেন নিজের ভাইদের বাঁচানোর জন্য। সুজন নিদ্রকে প্রত্যাখ্যান করে বাকিদের বলল, এদিকে আয় সবাই, দেখে যা একটা জিনিস। সাব্বির, রাশেদ, রাহুল, জ্যাক এসে সুজনের পাশে দাঁড়ালো। জ্যাক বলল, কি জিনিস? এই ভিডিওটা দেখ। এই বলে সুজন সবার সামনে ভিডিওটা আবারও প্লে করলো। ভিডিওটা দেখে সাব্বির নিজের বুকের উপর ডান হাত রেখে বলল, আই হাই, এ কোন আসমানের পরি ভাই, দিল কো ছু লিয়া। বাকি সবাই ভিডিওটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সুজন এবার টিকটক আইডিতে ঢুকে বলল, তাহলে দেখ এটা কোন আসমানের পরি। আইডির ভিতরে নীলাকে দেখে সবাই একসাথে বলে উঠল। নীলা? সবার চিৎকারের আওয়াজ শুনে নিদ্র টেবিল থেকে মাথা তুলে তাকালো। দেখলো সবাই এক জায়গায় দাঁড়িয়ে নীলা বলে চিৎকার দিয়েছে। নীলার নাম শুনে বেশ অবাক হলো নিদ্র। এই, তোর এখানে দাঁড়িয়ে সব কটা কি করছিস? সবাই নিদ্রর দিকে তাকালো। সুজন একটা চেয়ার টেনে নিদ্রর পাশে বসে বলল, আপ, দেখ তো এই দুই রমণীকে চিনতে পারিস নাকি? সুজনের পাশে আবারও সবাই এসে দাঁড়ালো। সুজন ভিডিও প্লে করলো। ভিডিওটা প্রথমে দেখে নিদ্র এদের চিনতে পারেনি। কারণ হলো এডিটের কারণে নিদ্র এদের প্রথমে চিনতে পারলো না, বুঝতেই পারলো না কিছু। না, চিনলাম না তো। তাহলে দেখ এবার এটা কে। সুজন আবার নীলার টিকটক আইডিতে ঢুকে নিদ্রকে দেখাতে লাগলো। সাব্বির বলে উঠল, আচ্ছা, আমরা বুঝলাম এটা নীলার টিকটক আইডি, কিন্তু নীলার ভিডিওগুলো তো 20K বা 30K উপরে লাইক যায় না, কিন্তু আজ এমন এক ভিডিও বানানো, ভাই রে ভাই, পুরোই ভাইরাল, 400K উপরে লাইক উঠে গেল গা। আমি বুঝতে পারলাম যে লম্বা মেয়েটা নীলা, কিন্তু ওর থেকে খাটো মেয়েটাকে। আমি তো ফিট মামা ওই মেয়ের উপর, পুরো হট একটা গার্লস। নিদ্র এতক্ষণ সাব্বিরের কথা শুনছিল। সাব্বিরের কথা শেষ হতে সুজনের হাত থেকে টান দিয়ে ফোনটা নিয়ে নিল নিদ্র। এরপর নীলার টিকটক আইডি ভালো করে দেখে আবারও ভিডিওটা প্লে করলো। নিদ্র এবার বুঝতে পারলো খাটো মেয়েটা আসলে কে। কপালের রগ টান টান হয়ে দাঁড়িয়ে গেছে নিদ্রর। চোখ দুটো লাল বর্ণ ধারণ করলো। কান দুটো খাড়া খাড়া হয়ে গেল। দাঁতে দাঁত চেপে কাপা কাপা হাতে কমেন্ট বক্সের ভিতরে প্রবেশ করলো সে। কমেন্টে দেখে নিদ্র বসা থেকে দাঁড়িয়ে পড়লো। ঠাস করে সুজনের ফোনটা ক্লাবে ফ্লোরে জোরে ছুঁড়ে মারলো। ফোনটা ভেঙে 3
চার ভাগ হয়ে গেল। সামনে ছিল প্লাস্টিকের টেবিলটাকে ডান হাত দিয়ে উপরে ফেলে দিল নিদ্র। এরপর সামনে থাকা চেয়ারগুলোতে লাথি মেরে সামনে থেকে সরিয়ে বড় বড় পা ফেলে ক্লাব থেকে বেরিয়ে আসলো সে। বিষয়টা এত তাড়াতাড়ি ঘটলো যে কেউ কিছু বুঝতেই পারলো না, শুধু নিদ্রর দিকে অবাক হয়ে তাকিয়েছিল সবাই। ভাবনার অবসান ঘটিয়ে রাহুল বলল, কি হলো কিছুই বুঝলাম না। ও হঠাৎ ভিডিওটা দেখে এমন রেগে গেল কেন? এর আগেও তো নীলার টিকটক অনেকবার ওকে দেখিয়েছি। আমার প্রিয় ফোন, আমার জান নিদ্র। সুজন তার ফোনের ভাঙা পাটগুলো হাতে নিয়ে চিৎকার করে উঠল। সাব্বির, রাশিদ, জ্যাক ভাবনার মাঝে পড়ে গেল। ক্লাব থেকে বেরিয়ে নিদ্র বাইক নিয়ে সোজা বাসায় চলে আসলো। বাইক পার্ক করে মম মম বলে চিৎকার করতে করতে বাড়ির ভেতর প্রবেশ করলো সে। মম, মম, কোথায় তুমি? আমিনা কিচেনে রান্না করছিলেন। এমন সময় নিদ্রর চেঁচামেচি শুনতে পেলেন তিনি। তড়িঘড়ি করে বেরিয়ে আসলেন তিনি কিচেন থেকে বেরিয়ে আমিনা নিদ্রর দিকে তাকিয়ে ভড়কে গেলেন। পুরো রেগে আগুন হয়ে আছে নিদ্র। আমিনা শুকনো একটা ঢোক গিলে নিদ্রর দিকে এগিয়ে গেল। কেন রেগে আছে এই প্রশ্নটাও করতে ভয় করছে ওনার। নিদ্র আমিনাকে দেখে আমিনার সামনে দাঁড়িয়ে কাট গলায় বলল, তৃপ্তি কোথায় মম? আমিনা নিদ্রর দিকে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিলেন। নিদ্রর চোখের দিকে তাকাতে পারছে না তিনি। মনে হচ্ছে চোখ থেকে আগুনের গোলা বের হচ্ছে। গলা খাদে নামিয়ে আমিনা বললেন, মনে হয় নীলাদের ফ্ল্যাটে, রুমে দেখছি নেই। নিদ্র আর আমিনার সামনে দাঁড়িয়ে না থেকে সোজা লিফটের কাছে চলে আসলো। আমিনা জোরে একটা নিঃশ্বাস ছাড়লেন। আমিনা সবসময় ছেলেকে শাসন করেন, কিন্তু ছেলের রাগ উঠলে ভয় কিছু বলতে পারেন না তিনি। আজ অনেক দিন পর নিদ্রর এইরূপ আবারও দেখলেন তিনি, কিন্তু কেন রেগে আছে এই প্রশ্নটাই করতে পারলেন না আমিনা। তবে এটা বেশ বুঝতে পারছেন যে রাগটা তৃপ্তির ওপর, কিন্তু কেন রেগে গেছে এটা বুঝতে পারছেন না। এখন আমিনার কিছু করার নেই। ছেলের রাগের উপরে তিনি কথা বলতে পারেন না। কপালের ঘাম শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে আবারও কিচেনের দিকে চলে যান আমিনা। আচ্ছা আপু, অনেক সময় তো হলো, এবার নিচে চলো। বড় আম্মু নিশ্চয়ই আমাকে খুঁজছে, রাত হয়ে গেল তো, আর আমার এগুলো পরে বসে থাকতে ভালো লাগছে না। তৃপ্তি নীলার কাঁধ থেকে মাথা তুলল, বলল। নীলা তৃপ্তির নিকাবের ওপর দিয়ে তৃপ্তির দুগাল টেনে বলল, যাবো তো সুইটি, আরও একটু বসি। সবে তো মাত্র 7:39 বাজে। তোর নিত্র ভাই নিশ্চয়ই এখন আসবে না, তাহলে ভয় কিসের? আজ আমরা ভাইরাল, দেখ 500K এর উপরে লাইক পড়ে গেছে আমাদের ভিডিওতে। নীলা একগাল হেসে তৃপ্তির গাল থেকে হাত নামিয়ে তৃপ্তিকে ফোনে ভিডিও দেখিয়ে বলল, আমি তোমার এই লাইক ফাইক এগুলো কিচ্ছু বুঝি না, সো আমাকে এগুলো দেখিও না। আমার খিদে পেয়েছে, আমি নিচে যাব এখন। সুমি নীলার ফোন টান দিয়ে নিয়ে নিল। এরপর কিছু একটা দেখে বলল, নীলা, তোর আইডিতে তো 600K এর উপরে ফলো আরও হয়ে গেছে। আগে তো মাত্র 80K ফলোয়ার্স ছিল, কিন্তু তুই চুপ করে বসে আছিস কি করে? এই খুশিতে একটা ডান্স তো দিতে পারিস। আর আমাকে কিন্তু ট্রিট দিতে হবে, কত কষ্ট করে ভিডিও করলাম। এখন এখানে ডান্স করে মুড আমার নেই। রুমে গিয়ে ফুল স্পিড গাড়ি গান বাজিয়ে উড়া ডান্স করব। তারপর এই ভিডিও লাইক মোজো এইগুলোতে ছাড়ব। আর রইল তোদের ট্রিট, কাল সেটা পেয়ে যাবি। আর নীলার পুরো কথা শেষ হওয়ার আগেই ঠাস ঠাস করে একটা বিকট আওয়াজ হলো। আওয়াজ শুনে কেঁপে উঠল তিনজনেই। ছাদের দরজার থাপড়াতে চিৎকার করে বলে উঠল নিদ্র, তৃপ্তি, ছাদের দরজা খোল, ফাস্ট। নিচ থেকে লিফটে করে 5 তলায় এসে নীলার রুমের দিকে ছুটে গিয়েছিল নিদ্র, কিন্তু নীলাকে বা তৃপ্তিকে সেখানে পেল না। তারপর নীলার আম্মুকে জিজ্ঞেস করতে তিনি বললেন, তৃপ্তি, নীলা আর সুমি ছাদে গেছে সে বিকেলে, কিন্তু এখনও আসেনি। শুনেই নিদ্রর পায়ের রক্ত মাথায় উঠে গেল। তাই নিদ্র ছুটে এসে ছাদের দরজার সামনে। নিদ্র গলার আওয়াজ শুনে সুমি, নীলা অনেক ভয় পেয়ে গেল, সাথে তৃপ্তিও। আপু, তুমি তো বলেছিলে ভাইয়া এখন আসবে না, তাহলে এখন কোথা থেকে এলো? তখনই নিদ্র আবার চিৎকার করে বলে উঠল, তৃপ্তি, ছাদের দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ফেলবো? বলেই ছাদের দরজা একটা ঘুষি মারল। নীলা আর সুমি শুকনো একটা ঢোক গিলল। নীলা, মনে হচ্ছে নিদ্র ভাই অনেক রেগে আছে। আমি তোকে বারণ করেছিলাম ওকে নিয়ে ভিডিও না বানাতে। নিশ্চয়ই ভাইয়া ভিডিও দেখছে। নীলা মনে একটা আতঙ্ক ঢুকে গেল। ও কবে থেকে টিকটক দেখা শুরু করলো? এখন কি হবে সুমি? আমি কি করে বলবো? এমনিতেই নিদ্র ভাইয়া তোর উপর রেগে আছে, তারপর এখন আবার তুই তৃপ্তিকে নিয়ে ভিডিও বানালি। বারণ করেছিলাম আমি, শুনিসনি তুই, এবার বুঝ। কিছু হবে না, আমি ভাইয়াকে ম্যানেজ করে নেব। ভাইয়া তোমাকে কিচ্ছু বলবে না। এই বলে তৃপ্তি দোলনা থেকে নেমে দরজা খোলার জন্য পা বাড়াতেই নীলা তৃপ্তির হাত টেনে ধরল। খুলিস না,
করলে আমাদের অবস্থা নাজেহাল করে ছাড়বে। তৃপ্তি নীলার হাতের ওপর হাত রেখে বলল। কিছু হবে না আপু। নীলার হাত নিজের হাত থেকে ছাড়িয়ে ছাদের দরজা খোলার জন্য দরজার কাছে এসে দাঁড়ালো তৃপ্তি। জোরে একটা নিঃশ্বাস নিয়ে দরজা খুলে দিতেই সজোরে একটা চড় পড়লো তৃপ্তির গালে। তৃপ্তি টাল সামলাতে না পেরে ছাদের ফ্লোরে হুমড়ি খেয়ে পড়লো। মাথা ভো ভো করে ঘুরতে লাগলো। ঠোঁটের কোণ বেয়ে গরম রক্তও বেরিয়ে আসলো। মুখে নিকাব থাকায় সেটা বোঝা গেল না। চোখের কোণ বেয়ে নোনা পানি বেরিয়ে আসলো। নিদ্র তৃপ্তিকে চড় মেরে আর কোনো দিকে খেয়াল না করে ছাদে এসে কিছু একটা খুঁজতে লাগলো। এটা দেখে নীলা আর সুমি ছাদের দরজার দিকে দৌড় দিল এবং দরজা দিয়ে নিচে নেমে নিজের ফ্ল্যাটে চলে গেল। তারপর নিজেদের রুমে নেমে দরজা লাগিয়ে দিল। এদিকে নিদ্র হাতের কাছে কিছু না পেয়ে একটা ফুল গাছ ভেঙে লাঠি বানিয়ে নিল, কিন্তু ততক্ষণে নীলা আর সুমি ছাদ থেকে গায়েব হয়ে গেছে। হাতে লাঠি নিয়ে পেছনে ঘুরতে নিদ্র দেখলো তৃপ্তি নিজের মাথা দুহাত দিয়ে চেপে ধরে দাঁড়িয়ে ঢুলছে। এলোপাথারি পা ফেলছে। কোন দিকে যাবে সেটা বুঝতে পারছে না তৃপ্তি। চোখ দুটো তার বন্ধ। ছাদে লাইট থাকায় বোঝা যাচ্ছে গোলাপি নিকাবের রক্ত লেগে কালো হয়ে গেছে একটুখানি। এটা দেখে নিমিষেই নিদ্রর হাতের লাঠি পড়ে গেল। রাগ এখন আবেগে পরিণত হলো। দৌড়ে তৃপ্তির কাছে গেল। তৃপ্তির দুগালে হাত রেখে বলে উঠল। কিউটি, কিউটি চোখ খোল। দেখ, আমি আর কখনো তোকে মারবো না। প্লিজ লক্ষ্মী আমার, চোখ খোল। আমি প্রমিস করছি, আর কান ধরছি, আর কখনো মারবো না। প্লিজ শোনা, আমার চোখ খোলো। তৃপ্তি একটু একটু করে চোখ খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। চোখ দুটো আবার বুঝে নিল সে। নিদ্র তৃপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরলো নিজের বুকের সাথে। মনে হচ্ছে ছেড়ে দিলেই পাখি উড়াল দিয়ে পালাবে দূর আকাশে। এখন নিদ্রর নিজের ওপরেই নিজের রাগ হচ্ছে। কেন ও নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না? কেন তৃপ্তিকে সে চড় মারলো? ওর তো কোনো দোষ ছিল না। আস্তে আস্তে তৃপ্তি নিদ্রর গায়ের ওপর নিজের ভর ছেড়ে দিয়ে অজ্ঞান হয়ে গেল। তৃপ্তি ভার ছেড়ে দিয়ে পড়ে যেতে নিলেই নিদ্র আরও শক্ত করে জড়িয়ে ধরল। দু চোখ দিয়ে দুফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল নিদ্রর। মুখ দিয়ে একটা শব্দও বের করলো না সে, কিন্তু বুকের ভিতরটা মোচড় দিয়ে চিৎকার করে বলছে, সরি জান, আমি তোমাকে আহত করতে চাইনি। ভুল হয়ে গেছে আমার, মাফ করে দিও প্লিজ। আর কখনো আমি তোমাকে আঘাত করব না। এবারের মতো ক্ষমা করে দিও প্লিজ। কিন্তু কথাগুলো মুখে বলতে পারলো না। আর বললেও এখন শুনবে কে? তৃপ্তি তো অজ্ঞান হয়ে গেছে। তৃপ্তিকে কোলে তুলে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল নিদ্র। লিফট থেকে নেমেই তৃপ্তির দু চোখের দিকে তাকিয়ে তৃপ্তির রুমের দিকে হাঁটা ধরল সে। তৃপ্তির চোখ দুটো বন্ধ থাকায় নিদ্রর বুকে চিনচিন ব্যথা হচ্ছে। নিকাবের ওপর দিয়ে তৃপ্তি সারা মুখে চুমু খেতে খেতে হেঁটে যাচ্ছে নিদ্র, আর মনে মনে বলছে, চোখ খোল জান আমার। আমিনা নিজের রুমে এসেছিলেন ফরহাদকে কল করবে বলে। আজকে নিদ্রর রাগটা তিনি মেনে নিতেই পারছেন না। ফরহাদের সাথে কথা শেষ করে নিজের রুম থেকে বেরিয়ে আসলেন আমিনা। রুম থেকে বেরিয়ে থ হয়ে দাঁড়িয়ে গেলেন তিনি। এটা কি দেখছেন তিনি? নিদ্র তৃপ্তিকে কোলে তুলে তৃপ্তির সারা মুখে চুমু খেতে খেতে হেঁটে আসছে, আর তৃপ্তির চোখ দুটো বন্ধ। নিদ্রর মুখের দিকে তাকিয়ে আরও বেশ অবাক হলেন আমেনা। দেখলেন ছেলের চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। আমেনাকে প্রত্যাখ্যান করে আমেনার সামনে দিয়ে নিদ্র তৃপ্তিকে কোলে নিয়ে হেঁটে চলে যাওয়ার সময় আমেনা বলে উঠল, নিদ্র, এসব কি হচ্ছে? তুই ওকে এভাবে কোলে নিচ্ছিস কেন? আর এসব কি করছিস তুই? ছি, ওনা তোর চাচাতো বোন হয়, আরও এভাবে চোখ বন্ধ করে আছে কেন? আমিনার কথা শুনে দাঁড়িয়ে গেল নিদ্র। তৃপ্তিকে আরও শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল সে। গম্ভীর কণ্ঠে বলে উঠল নিদ্র, মা, ও আমার বোন হয়, ও আমার বউ, তোমার একমাত্র ছেলের বউ। বলেই কাপা কাপা ঠোঁটে তৃপ্তির কপালে একটা চুমু খেলো নিদ্র। আমিনা চোখ বড় বড় করে নিদ্রর দিকে তাকালো। তিনি যেন নিজের কান আর চোখ এইসব দেখে বিশ্বাস করতে পারছেন না। আমিনা কঠিন গলায় বলল, এসব তুই কি বলছিস নিদ্র? আমি ঠিকই বলছি মম, গত 1 বছর ধরে। বলতে গিয়েও থেমে গেল নিদ্র। আমিনা নিদ্রর দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, গত 1 বছর ধরে মানে? গত 1 বছর ধরে কি? থেমে গেলি কেন? না, কিছু না। দেখ নিদ্র, এটা কোনো দিনও সম্ভব নয়। তোর আব্বু বা তোর চাচা এটা কোনো দিনই মেনে নেবে না, কারণ তৃপ্তি তোর চাচাতো বোন। আমিনার কিছু বলার আগে নিদ্র চিৎকার করে বলে উঠল, জি স্টপ মম, আমি একবার যেহেতু বলে দিয়েছি ও আমার বউ, সেহেতু ও আমার বউই হবে। এখানে কেউ বাধা দিতে আসলে আমি কারো বাধাই মানব না। আমার জানার দিকে যে নজর দিবে, আমি ওদের চোখ তুলে ফেলব। নিদ্র চিৎকারে কেঁপে উঠল আমিনা। চোখে তার পানি টলমল করতে শুরু করেছে। নিদ্র যতই রাগ করুক না কেন, আমিনাকে কখনো ধমক দিয়ে কথা বলেনি নিদ্র। নিদ্র, তুই আমাকে? আমিনাকে থামিয়ে নিদ্র আবারও কাট কাট গলায় বলল,
আপাতত এই ব্যাপারে তুমি কাউকে কিচ্ছু বলো না মম। আমি ওকে আমার নিজের মতো করে তুলব, তারপর যা করার আমিই করব। দুবার সামনে এগিয়ে গিয়ে বলে নিদ্র। নিদ্র, পেছন থেকে বলে উঠল আমেনা। নিদ্র আবারও দাঁড়িয়ে কঠিন গলায় বলল, আমি যা বলছি তাই করো মম, নাহলে তুমি তোমার ছেলেকে হারাবে। এই বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে তৃপ্তির রুমের দিকে হাঁটা ধরল নিদ্র। নিদ্রর কথা শুনে 2 পা পিছিয়ে গেলেন আমেনা। দেয়ালের সাথে গিয়ে ঠেকলো তার পিঠ। ধীরে ধীরে দেয়াল ঘেঁষে বসে পড়লেন তিনি ফ্লোরে। 2 চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। মুখে হাত দিয়ে চোখের পানি ফেলতে লাগলেন আমেনা। ছেলের এমন কথা শুনে নিজেকে আর ধরেই রাখতে পারছেন না তিনি। আজ এমন ব্যবহার ছেলের থেকে আশা করেননি আমেনা। নিদ্র তো কখনো তার সাথে এমন ব্যবহার করেনি, তবে আজ কেন এমন করলো? শান্তভাবে কি বলা যেত না, মম আমি তৃপ্তিকে ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না? নিদ্রর শেষ কথা শুধু বারবার কানে বাজতে লাগলো আমেনার। নাহলে তুমি তোমার ছেলেকে হারাবে। শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো আমেনা আর মনে মনে বলল, যাই হয়ে যাক, আমি আমার ছেলেকে হারাতে পারবো না। ওর যেহেতু তৃপ্তিকে পছন্দ হয়েছে, সেহেতু তৃপ্তি ওর বউ হবে। এই ব্যাপারে আমি আর কিছু বলবো না। ওর যা ইচ্ছে করুক, কিন্তু ওর আব্বু আর চাচা মেনে নেবে তো? নিদ্র তৃপ্তির রুমে এসে তৃপ্তিকে কোল থেকে বেডের ওপর শুইয়ে দিল। এরপর আস্তে করে মুখের ওপর থেকে নিকাবটা সরাতেই 2 পা পিছিয়ে গেল নিদ্র। বাম গালে সজোরে চড়পড়ায় গালটা ফুলে টমেটোর মতো লাল হয়ে গেছে তৃপ্তির। পরিমাণ থেকে অনেকটা ফুলে গেছে গালটা। 5 আঙুলের ছাপ পড়ে আছে তাতে, স্পষ্টতা বোঝা যাচ্ছে। ঠোঁটের কোণ বেয়ে রক্ত এসে থুতনিতে থেমেছে, জমাট বেঁচে গেছে রক্তের কণাগুলো। নিদ্র চিৎকার করে উঠল। মম মম। আমেনা চোখের পানি মুছে নিচে যাবার জন্য পা বাড়াতে নিদ্র চিৎকার শুনতে পেলেন তিনি। তৃপ্তির রুমে দরজা খোলা থাকায় তিনি চিৎকারটা শুনতে পান। তড়িঘড়ি করে তৃপ্তির রুমে আসেন আমেনা। আমেনা তৃপ্তির রুমে এসে দেখলো নিদ্র তৃপ্তির মাথা কোলে নিয়ে বসে পাগলের মতো ব্যবহার করছে। চোখ খুল জান আমার, প্লিজ চোখ খুল। আমি প্রমিস করছি, কান ধরছি, আর কখনো তোকে মারবো না। প্লিজ চোখ খুল, খুল না চোখ। আমি ডাকছি, শুনতে পারছিস না? চিৎকার দিয়ে ওঠে নিদ্র। কেঁপে ওঠে আমেনা। এক দৃষ্টিতে ছেলের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকেন, এরপর তৃপ্তির দিকে চোখ যেতে আতঙ্কে ওঠেন তিনি। তাড়াতাড়ি তৃপ্তির বেডের পাশে এসে বসলেন আমেনা। নিদ্র এসব কি করে হলো? ওর এমন অবস্থা করলো কে? আমি করছি মম। ভাঙা গলায় বলে নিদ্র। আমেনা তৃপ্তির হাত নিজের কাছে এনে হাতের পালস চেক করেন। এটা তুই কি করলি? ও তো অজ্ঞান হয়ে গেছে। কি করে হলো এসব? কি করেছিস তুই মেয়েটার সাথে? আমি এরপর নিদ্র আমেনাকে সব বলল। সব শুনে আমেনা ঠাস করে একটা চড় মারল নিদ্রর গালে। শুধু একটা ভিডিওর জন্য তুই মেয়েটাকে এভাবে মারলি? নিদ্র মাথা নিচু করে গালে হাত দিয়ে বলল, কমেন্টগুলো দেখার পরে আমার মাথা ঠিক ছিল না মম। নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারিনি। কি থেকে কি করে ফেলছে আমি নিজেও জানি না। আমেনা কত কথা না বলে রাগ দেখিয়ে সেখান থেকে উঠে চলে যান। নিদ্র তৃপ্তির মাথা কোলে নিয়ে বসে বসে চোখের পানি ফেলতে লাগলো। কিছু সময় পর আমেনা একটা কাগজের টুকরো নিয়ে নিদ্রর সামনে এসে দাঁড়ালো। যা তাড়াতাড়ি গিয়ে এই ইনজেকশনটা নিয়ে আয়। নিদ্রর দিকে কাগজের টুকরোটা এগিয়ে দিয়ে বলল আমেনা। নিদ্র তৃপ্তির মাথা কোল থেকে বালিশে রেখে কোনো কথা না বলে তাড়াতাড়ি আমেনার হাত থেকে কাগজের টুকরো নিয়ে চোখের পানি মুছতে মুছতে তৃপ্তির রুম থেকে বেরিয়ে আসলো। আমেনা ছেলের যাওয়ার দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলেন। এরপর তৃপ্তির গায়ের বোরকা নিকাব হিজাব খুলতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। মোট কথা তৃপ্তিকে ফ্রেশ করতে উঠে পড়েন আমেনা। আমেনা একজন নার্স ছিলেন। একদিন ফরহাদের আব্বু অসুস্থ হয়ে যাওয়ায় তার পরিবার তাকে হসপিটালে নিয়ে যান। সে হসপিটালের একজন নার্স হিসেবে কাজ করেছিলেন আমেনা। ফরহাদ আমেনাকে সেখানে দেখেই পছন্দ হয়ে যায়। তারপর ফরহাদের আব্বু সুস্থ হবার পর ফরহাদ তার আব্বুকে বলে আমেনার কথা। ফরহাদের কথা মতো ফরহাদের আব্বু আমেনার পরিবারের সাথে কথা বলেন। তারপর আমেনাকে বিয়ে করে নিয়ে আসেন ফরহাদ। বিয়ের পর আর আমেনাকে কোনো হসপিটালে জব করতে দেননি ফরহাদ। বিয়ের 5 বছর পর ফরহাদের আব্বু মারা যান। তৃপ্তিকে ফ্রেশ করে তৃপ্তির মাথার পাশে বসে তৃপ্তির মাথায় হাত বোলাতে লাগলেন আমেনা। কিছু সময় পর নিদ্র হাতে ইঞ্জেকশন নিয়ে দৌড়ে তৃপ্তির রুমে ঢুকলো। মম, ইনজেকশন। হাঁপাতে হাঁপাতে ইঞ্জেকশনটা হাত বাড়িয়ে ধরলো নিদ্র আমেনার দিকে। আমেনা ছেলের দিকে তাকালেন। ঘেমে পুরো শরীর ভিজে গেছে নিদ্রর। কপাল থেকে ঘাম টুপটুপ করে পড়ছে। আমেনা নিদ্রর হাত থেকে ইঞ্জেকশন নিয়ে নিল। এরপর ইঞ্জেকশনটা একবার দেখে ওষুধে সিরিঞ্জে নিয়ে তৃপ্তির হাতে পুশ করে দিলেন। মম, ওর কিছু হবে না তো? এখন তুই এখান থেকে যা, আর ওর ধারে কাছেও এখন আর আসবি না তুই। ঝাঁঝালো কণ্ঠে বলেও আমেনা। নিদ্র চোখ নামিয়ে নেয় আমেনার থেকে। গলা খাতে নামিয়ে নিদ্র বলল, প্লিজ মম, একবার বলো ও ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, এখন ঠিক হয়ে যাবে। 1 ঘন্টা পর জ্ঞান ফিরবে। এবার তুই এখান থেকে বের হ। মম,
আবার কি? কাটকাট গলায় বলে উঠল আমেনা। ওর গালটা এমন ফুলে গেল কেন? এতটা তো ফোলার কথা না। ওর অ্যালার্জি আছে, তাই ওর গালটা এতটা ফুলে গেছে। এবার তুই এখান থেকে যাবি? দাঁতে দাঁত চেপে বলল আমেনা। নেত্র তৃপ্তির দিকে একবার আর আমেনার দিকে একবার তাকিয়ে তৃপ্তির রুম থেকে বেরিয়ে আসলো। আমেনা ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন, এরপর আবারও তৃপ্তির পাশে বসে তৃপ্তির মাথায় হাত বোলাতে লাগলেন তিনি। তৃপ্তির রুম থেকে বেরিয়ে নেত্র সোজা নিচে বাইকের কাছে আসলো, এরপর আবারও ক্লাবের দিকে রওনা হলো। নীলা, এখন আর কেড়ে কি হবে? বেচারি শুধু শুধু তোর জন্য একটা চর খেলো। এখন ও কি অবস্থায় আছে কে জানে। নীলা নাক টানতে টানতে বলল, আমি কি জানতাম নাকি যে নিত্র ভিডিওটা দেখে এমন রেগে যাবে? আর আমরা কি কোনো খারাপ ভিডিও বানিয়েছি তুই বল? এখন লোকে যদি খারাপ কমেন্ট করে তাহলে আমার করার কি আছে? যদি জানতাম নিত্র ভিডিওটা দেখবে তাহলে কি আর সুইটিকে নিয়ে আমি ভিডিও বানাতাম? আবার আমি তো তোকে বলেছিলাম, আমার কথা তুই তো শুনিসই নি। তখন বলেছিলি যা হবে আমি দেখে নেবো, তুই ভিডিও কর। সব আমারই দোষ। কেন যে ওকে নিয়ে ভিডিও বানাতে গেলাম? সুইটি নিশ্চয়ই অনেক ব্যথা পেয়েছে। শালার নিত্রর হাত যে শক্ত, আমি নিজেই ওর একটা চরকে টাল সামলাতে পারিনি। আর সুইটি কি করে সামলাবে? আল্লাহ, তুমি সুইটিকে ঠিক রেখো। আজকের পর থেকে আমি আর কখনো সুইটিকে নিয়ে টিকটক বানাবো না। চোখের পানি মুছে বলে নীলা। সুমি নীলার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, নীলা, তুই রিত্র ভাইয়ের হাতে চর কবে খেলি? নীলা ফুপাতে ফুপাতে বলল, সেই অনেক আগে, প্রায় 1.5 মাস হবে। আমি যখন নিত্রকে প্রপোজ করতে গিয়েছিলাম তখন নিত্র আমাকে রিজেক্ট করে। এরপর আমি রেগে গিয়ে ওকে কিস করতে গিয়েছিলাম, তখন নিত্র আমাকে রেগে একটা চর মেরেছিল। তারপর থেকে আমি ওকে আরও বেশি করে জ্বালাতে শুরু করি। বাব্বা, ভালো। রিত্র ভাইয়ের রাগের সম্বন্ধে জানার পরও তুই এমন করলি। এখন যদি তৃপ্তির কিছু হয় তখন কি হবে? চর তো আর আস্তে মারছে বলে মনে হয় না। যেভাবে তৃপ্তির চর খেয়ে হুমড়ি খেয়ে ছাদের ফ্লোরে পড়ে গিয়েছিল, দেখে তো আমার এখন হাত পা কাঁপছে। আল্লাহ, তুমি সুইটিকে ঠিক রেখো। আমি আর কখনো ওকে নিয়ে ভিডিও বানাবো না। নিদ্র ক্লাবের সামনে বাইক পার্ক করে পাশের একটা দোকানে চলে যায়। সেখানে ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল কিনে নিজের মাথায় ঢালতে শুরু করলো। ক্লাবের ভেতর থেকে নিদ্রর দিকে অবাক হয়ে তাকিয়েছিল জ্যাক, রাহুল, সাব্বির, সুজন আর রাশেদ। ওর আবার কি হলো? এমন ঘেমে নেমে আসে কেন? কিছুক্ষণ আগে রাগ দেখিয়ে চলে গেল, আর এখন কোত্থেকে ঘেমে নেমে এসেছে? রাহুল সবার দিকে একবার তাকিয়ে বলল, কিছু বুঝতে পারছি না, কোথাও গিয়ে আবার কাউকে পিটিয়ে এলো নাকি? এভাবে ঠান্ডা পানি মাথায় ঢালছে কেন? রাত তোদের ঠান্ডা পানি, আর ঘেমে নেমে আমার ফোন ভাঙছে কেন? আগে সেটার বিচার হবে আমার প্রিয় ফোন। একটু রাগ দেখিয়ে বলল সুজন। জ্যাক সুজনের পাশে বসে বলল, রাগ করে না সম্বন্ধী বাবু, আমি একটা নতুন ফোন আপনারে কিনা দিব না। সরসালা, তোর কাছে আমার বোনের বিয়েই দিব না। আপনারা দিতে হইব না সম্বন্ধী বাবু, আপনার বোন আমার টানে এমনি এমনি চলে আইব। সাব্বির একটু বিরক্ত হয়ে বলল, তোরা দুলাভাই আর সম্বন্ধী অন্য কোথাও গিয়ে ঝগড়া কর, এখানে এখন ঝগড়া করে যাইব না। রাশেদ বলে উঠল, বিদ্রোর কি হয়েছে সেদিকে তোর খেয়াল নেই? তুই তোর ফোন নিয়ে ব্যস্ত। সেটা তুই বন্ধু না অন্য কিছু? দেখ রাশেদ, বন্ধুত্বের কথাই এটার মাঝে টানবি না। হয় আমি তো। ওই তোরা চুপ করবি? নিদ্র আসছে, এখন ওর কাছ থেকে জানা যাবে ও এমন রেগে আছে কেন। রাহুলের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। নিদ্র পানির বোতল থেকে অর্ধেক পানি মাথায় ঢেলে বাকিটা খেতে খেতে ক্লাবের ভেতর প্রবেশ করলো। সবার দিকে একবার তাকিয়ে একটা চেয়ার টেনে বসলো সে। এরপর কেউ কিছু বলার আগেই নিদ্র জ্যাকের উদ্দেশ্যে বলল, জ্যাক, তাড়াতাড়ি সাদমানকে কল করে ক্লাবে আসতে বল, আর সাথে অবশ্যই ল্যাপটপ নিয়ে আসতে বলবি। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল নিদ্রর দিকে। হঠাৎ এখন আবার সাদমানকে ডাকছিস কেন নিদ্র? কিছু কি হয়েছে? নিদ্র চেয়ারে পিঠ ঠেকিয়ে মাথা পিছনের দিকে এলিয়ে দিয়ে উপরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, বহুত কিছু হয়ে গেছে জ্যাক, তুই তাড়াতাড়ি সাদমানকে কল কর। কি হয়ে? জ্যাক আর কিছু বলার আগে নিদ্র চিৎকার করে বলে উঠল, এত প্রশ্ন করছিস কেন? কল করতে বলছি কল কর, আর না পারলে বল যে পারবো না। তোকে এমন প্রশ্ন এখন করিস না, মাথায় এমনিতে গরম আছে। জ্যাক আর কিছুই বলল না, চুপচাপ সাদমানকে কল করে ক্লাবে আসতে বলল। বাকিটা শুধু নিদ্রর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। নিদ্রর রাগ দেখে সুজন নিজের ফোনের কথা বলতেই ভুলে গেছে। ওহো, তাহলে এই কারণে তুই ঢেকে আসিস? আরে বেটা, আমাদের আগে বলবি তো যে ওটা আমাদের ভাবি হয়। নিদ্রর মুখে হাত দিয়ে দুই হাঁটুতে দু হাতের কোনোই ঠেকিয়ে বলল, কমেন্টগুলো দেখার পর আমার মাথা গরম হয়ে গেছিল, তাই এমন করে ফেলছি। শুধু শুধু আমি আমার জানরে মারলাম।
আর শুধু শুধু আমার মোবাইলটা ভাঙলি। জ্যাক নিদ্রর পাশে বসে নিদ্রর কাঁধে হাত রেখে বলল, দেখ নিদ্র, নিজের রাগকে কন্ট্রোল করতে শেখ। তোর এভাবে ভাবিকে মারা উচিত হয়নি। তোর কথা শুনে এতটুকু বুঝলাম যে ভাবির এসব বিষয়ে কোনো আইডিয়া নেই। অতএব তোকে শান্ত হয়ে ভাবিকে এসব বিষয় বোঝাতে হবে। রাশেদ রাহুলের কোল থেকে মাথা তুলে জ্যাককে একবার দেখে মাথা নাড়িয়ে বলে উঠল, কুকুর দিচ্ছে বিড়ালের জ্ঞান, বলছে বিড়াল তুই মাছ খাস না, আমি মুরগির হাড্ডি চিবিয়ে খাবো। রাশেদের কথা শুনে হেসে উঠল সবাই। জ্যাক রাশেদের দিকে চোখ গরম করে তাকালো। নিদ্র মুখে হাত রেখেই হাতের তালু দিয়ে চোখের পানি মুছে নিল। ভাই আসবো? হঠাৎ সাদমানের গলার আওয়াজ শুনে ক্লাবের দরজার দিকে তাকালো সবাই। দেখলো সাদমান ল্যাপটপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রাশেদ বলল, হ্যাঁ আয়। সাদমান ক্লাবের ভেতর প্রবেশ করলো। এরপর জ্যাকের পাশে এসে দাঁড়িয়ে জ্যাককে বলল, ভাই আমাকে ডেকেছেন কেন? আমি তোরে ডাকি নাই, নিদ্র তোরে ডাকছে। তুই নিদ্রর সাথে কথা বল। নিদ্র চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সাদমানকে বলল, আমার সাথে আয় সাদমান। এই বলে নিদ্র ক্লাবের একটা রুমের দিকে হাঁটা ধরলো। সাদমান শুকনো একটা ঢোক গিলে জ্যাকের দিকে তাকিয়ে বলল, ভাই নিদ্র ভাই কি কোনো কারণে রেগে আছে? রাগে তো আছে, কিন্তু এখন ওর রাগের সমাধান তুই করবি। সাদমান চোখ বড় বড় করে জ্যাকের দিকে তাকিয়ে বলল, ভাই আমি কি করে ওনার রাগ ভাঙাবো? সাদমানের কথা শুনে সুজন সাদমানকে বলল, ভাই তুই এখন যা নিদ্রর কাছে, তাহলে ও আবার আমাদের উপর ম্যাও ম্যাও শুরু করে দেবে। ওখানে গেলেই তুই বুঝতে পারবি তুই কি করে ওর রাগ ভাঙাবি। সাদমানার কথা না বলে সবার দিকে একবার তাকিয়ে নিদ্র যেই রুমের দিকে গেছে সেই রুমের দিকে হাঁটা ধরলো। অতঃপর সেই রুমে আসলো সে। এসে দেখলো নিদ্র একটা চেয়ারে মাথা নিচু করে বসে আছে। ভাই নিদ্র মাথা তুলে সাদমানের দিকে তাকালো। এরপর বলল, তোকে একটা টিকটক আইডি হ্যাক করতে হবে, ওই আইডি থেকে একটা ভিডিও ডিলিট করতে হবে। সাদমান অবাক হয়ে নিদ্রর সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাই বাচ এতটুকু? আমি তো ভেবেছিলাম কি না কি। কেন তুই এটা করতে পারবি না? কি যে বলেন না ভাই, একটা আইডি হ্যাক করতে মাত্র আমার 1 মিনিটের সময় লাগবে। কিন্তু আমার অবাক লাগছে, আপনি তো আমাকে এমন সাধারণ কোনো কাজের জন্য ডাকতেন না, তাহলে আজ কেন? আমি কি কিছু বুঝতে পারছি না ভাই। আসলে আমার ল্যাপটপটা ভেঙে গেছে, এখনো কিনতে পারিনি। প্রয়োজন না পড়ে আর কেনা হয়নি। জ্যাকও আজ আর ল্যাপটপ আনেনি। সাদমান একটা টেবিলের উপর নিজের ল্যাপটপ রেখে বলল, আচ্ছা ভাই বাদ দেন এসব, বলেন কার আইডি হ্যাক করতে হবে? আমার আবার মেসে যেতে হবে। আমি যাদের পড়াই তাদের বসিয়ে আসছি। নিদ্র একটা চেয়ার দেখে সাদমানকে বলল, ওখানে আগে বস। সাদমান চুপচাপ বসে রইল। আমাদের বাসার ভাড়াটিয়া নীলাকে তুই চিনিস? হ্যাঁ ভাই চিনি, ওই যে টিকটকার নীলা। কিন্তু কেন ভাই? ওর টিকটক আইডি তোকে হ্যাক করতে হবে। সাদমান অবাক হয়ে বলল, কেন ভাই, ও কি করেছে? বেশি কথা না বলে তুই চুপচাপ ওর আইডি হ্যাক কর। তারপর ওই আইডি থেকে আজ যে টিকটক ভিডিও ছাড়া হয়েছে সে টিকটক ডিলিট করে দে। ঠিক আছে ভাই। এই বলেই সাদমান নিজের কাজ শুরু করলো। নিদ্র চেয়ার থেকে উঠে সাদমানের পেছনে এসে দাঁড়ালো। রুমে থাকা পাখাটা শাঁসা করে ঘুরছে। 2 মিনিট পর সাদমান বলল, ভাই ভিডিও ডিলিট করে দিয়েছে, আর কিছু করতে হবে? সাদমানের কথা শুনে নিদ্র জোরে একটা নিঃশ্বাস ছাড়লো। এরপর কিছু একটা ভেবে শয়তানি হাসি দিয়ে সাদমানকে বলল, সাদমান ওর আইডিটা লক করে দে, যাতে ও আর এই আইডি ইউজ না করতে পারে। ভাই যেটা বলছিস সেটা কর। আচ্ছা। এই বলেই সাদমান নীলার টিকটক আইডি লক করে দিল। এমনভাবে লক করলো যে নীলা টিকটকে ঢুকলেই ওই টিকটক থেকে বের করে দেবে। ভাই কাজ হয়ে গেছে। ঠিক আছে তুই এখন যা, আর এনে। সাদমানের হাতে কিছু টাকা দিয়ে বলল নিদ্র। সাদমান টাকাগুলো হাতে নিয়ে নিদ্র দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, ভাই এসব কি? আমি কি বলেছি আমাকে টাকা দিতে হবে? নিদ্র সাদমানের পাশে এসে তার কাঁধে হাত রেখে বলল, ভেবে না তোর কোনো বড় ভাই তোকে খুশি হয়ে টাকা দিয়েছে, এটা তোর পারিশ্রমিক হিসেবে নয়। আর এখনও তুই স্টুডেন্ট, তোর টাকার দরকার আছে। কিন্তু কোনো কিন্তু না, এবার যা, তোর ছাত্রটা হয়তো বসে আছে তোর জন্য। সাদমান আর কোনো কথাই বলল না। সে সোজা রুম থেকে বেরিয়ে আসলো। নিদ্র সাদমানের পিছু পিছু বেরিয়ে আসলো। রাহুল নিদ্র আর সাদমানকে বাহিরে বেরিয়ে আসতে দেখে বলল, কিরে কাজ হয়ে গেছে? সাদমান একটা হাসি দিয়ে বলল, আমি পর্যন্ত কোনো কাজ অসম্পূর্ণ করে ফিরেছি ভাই। নিদ্র পেছন থেকে সাদমানকে বলল, সাদমান তুই যা। না 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 দাঁড়া, তোর সেমিস্টার কবে শেষ হবে?
এই তো আর মাত্র 2 মাস আছে। জব চাই। নিটোর কথা শুনে সাদমানের চোখ ছলছল করে ওঠে। সে নিজের ডান হাত দিয়ে ঘাট ডলতে ডলতে নিচের দিকে তাকিয়ে বলল, ভাই একটা জবের খুব প্রয়োজন। আব্বু আম্মু অনেক হিমশিম খাচ্ছে আমার পড়ালেখার খরচ চালাতে। টিউশনির টাকা দিয়ে আর হচ্ছে না। ঠিক আছে, তুই পরশু এই এনএফ গ্রুপ অফ কোম্পানিতে চলে যাস, তোর জব হয়ে যাবে। ভাই চলে যাস, আমি বাবাকে বলে দেব। নিটোর কথা শুনে সাদমান সোজা এসে নিটোকে ছড়িয়ে ধরল। থ্যাংক ইউ ভাই, আমার একটা জবের এখন খুব প্রয়োজন ছিল। নিটো সাদমানের পিঠে হাত রেখে বলে উঠল, আরে বেটা থাম এবার, তোর ছাত্ররা বসে আছে তোর জন্য, তাড়াতাড়ি যা। আর পরশু ঠিক সকাল 10টায় ওখানে পৌঁছে যাবি, আর গিয়ে আমার কথা বলবি বাবাকে। ঠিক আছে, এবার যা। সাদমান নিটোকে ছেড়ে দিয়ে ক্লাব থেকে বেরিয়ে আসলো। চোখের পানি মুছে পকেট থেকে ফোন বের করে তার আম্মুকে কল করলো। হ্যালো আম্মু। কেমন আছিস বাবা? তুই খেয়েছিস এখনো? পড়ালেখা কেমন চলছে? আম্মু আস্তে, আমি ভালো আছি, পড়ালেখাও ঠিক মতো চলছে। আর এখন কিছু খাইনি, একটু পর খাবো। শোনো আম্মু, তোমাদের জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর বাবা? এই দাঁড়া দাঁড়া, তুই আবার বিয়ে টিয়ে করে ফেলিসনি তো? ঢাকা গিয়ে আমাদের ভুলে যাসনি তো? তোর বাবা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোকে এত দূর পর্যন্ত পড়ালেখা করাচ্ছে, মাঠে কাজ করে মানুষের কাছে ধার দানা করে তোকে এত দূর পর্যন্ত পড়াচ্ছি। আর তুই দেখ বাবা, তোর বাবা এ কথা শুনলে অনেক কষ্ট পাবে। সাদমান চোখের পানি মুছে বলল, আম্মু তুমি এসব কি বলছো? আমি তোমাদের কেন ভুলে যাব? তোমরাই তো আমার সব। আমি তো বলতে চাচ্ছি আমি জব পেয়ে গেছি। থমকে যায় সাদমানের আম্মু। কি কি বললি বাবা? আরো একবার বল। হ্যাঁ আম্মু, তুমি যা শুনেছো সত্যিই শুনেছো। আমাদের এখানকার এক বড় ভাই তাদের কোম্পানিতে আমাকে জব দিয়েছে। এখন থেকে আর তোমাদের কষ্ট করতে হবে না আম্মু। আমি তোমাদের সব কষ্ট দূর করে দেব। আর আব্বুকে মাঠে কাজ করতে দেব না, কারোর থেকে আর ধার দেনা করতে দেব না। ফোনের ওপাশে সাদমানের আম্মুর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। নিজে না খেয়ে ছেলেকে এত দূর পর্যন্ত পড়াচ্ছে সাদমানের বাবা মা। সাদমানের মা কাপড়ের আঁচল দিয়ে চোখের পানি মুছে বললেন, আচ্ছা বাবা, তুই সত্যি বলছিস তো নাকি আমাদের সান্ত্বনা দিচ্ছিস? আম্মু তুমি আমার কথা বিশ্বাস করছো না? আমি আগামী পরশুই তাদের কোম্পানিতে যাচ্ছি জয়েন হবার জন্য। উনি নিজে আমাকে বলেছে তাদের কোম্পানিতে যেতে, আর আব্বুর সাথে দেখা করতে বলছে, তাহলে নাকি আমার জব হয়ে যাবে। আজকাল মানুষের কথা দাম নেই বাবা, আগে তুই পরশু গিয়ে তার সাথে দেখা কর, তারপর বলবি। আম্মু সব মানুষকে এক ভেবো না। কিছু কিছু মানুষ আছে তাদের কথা আর কাজ একই হয়, আবার কিছু কিছু মানুষ আছে যারা কথা দিয়ে কথা রাখে না। কিন্তু আম্মু নিদ্র ভাইয়া এমন না, ওনার কথা যেমন কাজও তেমন। আমি স্বপ্নেও ভাবিনি তাদের কোম্পানিতে আমার জব করার সৌভাগ্য হবে। সত্যি যদি এমন হয় তাহলে আমি নিজে গিয়ে সেই ছেলেটাকে দেখে আসব, যে এখন আমাদের বিপদের দিনে পাশে দাঁড়াচ্ছে। আচ্ছা আম্মু, এখন আমি কল রাখছি, আমাকে মেসে যেতে হবে, ছাত্রদের বসিয়ে এসেছি, পরে কথা বলবো আবার। আর আমার জন্য দোয়া করো যাতে আমি তোমার মুখ উজ্জ্বল করতে পারি। সব সময় তোর জন্য দোয়া করি, তুই আমার একমাত্র সন্তান। তোর জন্য দোয়া করব না তো কার জন্য দোয়া করব? আচ্ছা এখন তুই রাখ, আর তাড়াতাড়ি কিছু খেয়ে নে, রাত তো কম হলো না। আচ্ছা আম্মু। এই বলেই সাদমান কল কেটে দিয়ে পকেটে আবারও ফোন পুরে নিল। এরপর চোখের পানি মুছে ক্লাবের সামনে থেকে পা বাড়ালো মেসের দিকে। এতক্ষণ পর্যন্ত নিদ্র 2 হাত বুকে ভাঁজ করে ক্লাবের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সাদমানকে দেখছিল আর তার কথাগুলো শুনছিল। নিদ্র ওর পাশে দাঁড়িয়ে যাক, রাহুল, সুজন, রাশেদ, সাব্বির শুধু অবাক হয়ে তাকিয়েছিল সাদমান আর নিদ্রর দিকে। সাদমান চলে যেতে রাহুল বলল, খুব ভালো একটা কাজ করলে নিদ্র। আজ তুই সত্যি কাউকে উপর থেকে দেখে বোঝা যায় না তার মনের ভেতরে কি চলছে। সাব্বির বলে উঠল, আমি তো এসব কোনোদিনও ভাবিনি। নিদ্র, তুই সাদমানের এই দিকটা জানতি তাই না? নিদ্র সাব্বিরের দিকে তাকে একটা হাসি দিয়ে বলল, এই ছেলেটাকে গত 1 মাস ধরে আমি ফলো করছি, ওকে ফলো করে সম্পর্কে সবকিছু জেনেছে। জ্যাক অবাক হয়ে বলল, তুই ওকে ফলো করছিলি কেন? নিদ্র সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ওকে ফলো করার একটা কারণ ছিল।
একদিন আমি রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলাম, তখন ওকে একটা মেয়ের সাথে রুট ব্যবহার করতে দেখি। তখন আমার উপর সন্দেহ হয়। এরপর আমি ওকে ফলো করি, আর ফলো করে জানতে পারি যে মেয়ের সাথে রুট ব্যবহার করছে সেই মেয়ে ওকে ডিস্টার্ব করতো। আর এও জানতে পারি যে ও নিজে অনেক কষ্ট করে পড়ালেখা করেছে, একটা জব খুঁজতে খুঁজতে পাগল হয়েছে, কিন্তু কেউ ওকে একটা জবও দেয়নি। আর বোকা পাঠা আমাদের কোম্পানির ধারে কাছেও যায়নি, কারণ আমাদের কোম্পানি বড় হওয়ায় ও ভেবেছে ও ওখানে গেলে জব পাবে না। কিন্তু আমি তো বাবাকে আগেই বলে রেখেছি যে ও যদি আমাদের কোম্পানিতে যায় তাহলে ওকে যেন একটা কাজ দেয়, কিন্তু ও আমাদের কোম্পানির ধারে কাছেও যায়নি। অবশেষে টিউশনে করানো শুরু করে। এই হলো ওর কাহিনী। সব শুনে নিদ্রার দিকে তাকিয়ে রইল সবাই। রাশেদ বলে উঠল, দরজায় না দাঁড়িয়ে ভেতরে চল, ভেতরে বসে কথা বলি। আমি আর এখন ভিতরে যাব না, বাসায় যাব, ভাল লাগছে না। আমার কিউটের জ্ঞান ফিরেছে কিনা কে জানে। ওহ ভাবি, কথা মনে পড়ছে। সবাই একসাথে চিৎকার করে বলে উঠল। ওই তোরা থাম, বাইরে সবাই কিভাবে তাকিয়ে আছে দেখছিস? শেষের কথা নাক খুঁটে দাঁত চেপে বলল নিদ্র। নিদ্রর কথা শুনে সবাই চুপ হয়ে গেল। বাইরে তাকিয়ে দেখলো অনেকেই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নিদ্র ক্লাবের দরজার পাশ থেকে বাইকের কাছে আসলো। আমি গেলাম, আজ আর দেখা হবে না। সাব্বির বলে উঠল। ওই থাম একটু। নিদ্র বাইকে উঠে বসলো আর সাব্বির নিদ্রর কাছে আসলো। বাকিরা আবারও ক্লাবের ভেতর চলে গেল। কি হয়েছে, কিছু বলবি? এই নে তোর ফোন। সাব্বির পকেট থেকে নিদ্রর ফোনটা বের করে নিদ্রর হাতে দিল। নিদ্র অবাক হয়ে সাব্বিরের দিকে তাকিয়ে বলল, আমার ফোন তুই কই পেলে? আরে শালা, এত তাড়াতাড়ি ভুলে গেলি? তুই যখন রাগ দেখিয়ে ক্লাবের মধ্যে টেবিলটার উপরে ফেলে দিলি, তখন তোর ফোনটা উড়ে এসে আমার বুকের উপরে পড়ে, আর আমি ওটাকে ক্যাচ করে নিই। তোর ভাগ্য ভালো, এতক্ষণ পর্যন্ত সুজন জানতে পারেনি যে তোর ফোন আমার কাছে আছে। যদি জানতে পারতো তাহলে তোর ফোনও ভেঙে ফেলতো। নিদ্র একটু হেসে বলল, দ্য গ্রেট দোস্ত। আচ্ছা আমি গেলাম। সাব্বির আবারও ক্লাবের দিকে পা বাড়িয়ে বলল, ওই শুন, কে যেন বারবার কল করছিল তোর ফোনে, নাম্বার সেভ না থাকায় আমি কল রিসিভ করিনি। কি বলিস? আমার ফোনে অচেনা নাম্বার থেকে তো কল আসার কথা না। অবাক হয়ে বলে নিদ্র। সাব্বির তাচ্ছিল হেসে বলল, আমি কি জানি, চেক করে দেখ, নাম্বারটা চিনলেও চিনতে পারিস। হতে পারে তোর পিছনে আবার কোনো মেয়ে পড়েছে। তোর তো শালা কন্যা রাশি, আমাদের দিকে তো কোনো মেয়ে ফিরেও তাকায় না। নিদ্র পকেটে ফোন ঢুকিয়ে সাব্বিরের উদ্দেশ্যে একটা হাসি দিয়ে বাইক স্টার্ট করলো। অতঃপর নিজ বাইক নিয়ে বাসার সামনে আসলো। বাইক থেকে নামতে পকেটে ঘো 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 আওয়াজ হতে লাগলো। নিদ্র বুঝতে পারলো ফোনটা সাইলেন্ট করা। পকেট থেকে ফোন বের করে হাতে নিয়ে দেখলো অচেনা নাম্বার থেকে ফোন। নিদ্রর ফোনের টাইম দেখলো রাত 9:39 বাজে। নিদ্র কলটা রিসিভ করে কানে ধরলো। ফোন কানে ধরতে ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো। এতবার কল দিলাম, কলটা ধরিস না কেন? ফোনের ওপাশে একটা মেয়ের কণ্ঠ শুনে নিদ্র চমকে উঠলো। তার ফোন নাম্বারে তো কোনো মেয়ে কল দেওয়ার কথা না। সে তো কোনো মেয়েকে তার ফোন নাম্বার দেয়নি। তাহলে এই মেয়ে তার ফোন নাম্বার পেলো কোথায়? হ্যালো, কে আপনি? ফোনের ওপাশ থেকে একটু হাসির আওয়াজ আসলো। এরপর আবারও মেয়েটি বলল, ভাইয়া আমি সামিয়া। নিদ্র অবাক হয়ে বলল, সামিয়া? কোন সামিয়া? এত তাড়াতাড়ি ভুলে গেলেন ভাইয়া? মন খারাপ করে বলে সামিয়া। সামিয়ার কথা শুনে নিদ্র একটু থেমে গেল। ভাবনার মাঝে পড়ে গেল কে এই সামিয়া। আসলে আমি ঠিক মনে করতে পারছি না, আপনি প্লিজ আমাকে আপনার পরিচয়টা দিন। সামিয়া একটু নড়ে চড়ে বসে বলল, ভাইয়া আমি তৃপ্তির ফ্রেন্ড সামিয়া। সামিয়ার কথা শুনে নিদ্র নিজের বুকের বাম হাত রেখে জোরে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। একটুর জন্য পুরো থমকে গিয়েছিল সে। ও তুমি? আমি তো ভেবেছিলাম, তা হঠাৎ আমার ফোনে কল দিলে যে? আমার নাম্বার পেলে কোথায় তুমি? আপনারা আমাদের ভুলতে পারেন, কিন্তু আমরা আপনাদের ভুলতে পারবো না, কারণ আমাদের বেস্টও আপনাদের কাছে। নিদ্র নিজের কপাল চুলকাতে চুলকাতে বলল, আসলে ঠিক এমন না। এমন না কেমন? এটা আমি ঠিকই বুঝতে পারছি। আমার নাম্বার পেলে কোথায় তুমি? সামিয়া নিজের ঘাড় ডলতে ডলতে বলল, বজলু চাচা থেকে বিকেলের নাম্বার নিয়েছিলাম। ভাইয়া তৃপ্তির সাথে একটু আর্জেন্ট কথা বলা দরকার, তৃপ্তিকে ফোনটা দিন না। কি আর্জেন্ট কথা, আমাকে বলো। তৃপ্তির সাথে একটু দরকারি কথা ছিল। আগে আমাকে বলো, তারপর আমি ওকে ফোন দেবো, নাহলে আমি ওকে তোমার সাথে কথা বলতে দেবো না। ভাইয়া প্লিজ এমন করবেন না, তৃপ্তির সাথে কথা বলা আমাদের দরকার। রিকোয়েস্ট সুরে বলল সামিয়া। নিদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, না, আগে আমাকে বলো কি কথা। ওকে।
এই বলে একটু থেমে এরপর জোরে একটা নিঃশ্বাস নিয়ে সামিয়া বলল, মিমের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তৃপ্তির সাথে এই নিয়ে কথা ছিল। পরশু মিমের গায়ে হলো, তারপরের দিন মিমের বিয়ে। আজ বরপক্ষ দেখে গেছে মিমকে, তাদের পছন্দ হওয়ার তাড়াতাড়ি তারা সামিয়ার বিয়ে কথা ঠিক শুনে ফিক্স নিত্র করেছে। অবাক হয়ে গেল। সে একটু ভেবে বলল, তা হঠাৎ এই ডিসিশন নিল কেন তোমার ফ্রেন্ড মিম? সে তো ভালো। আচ্ছা ভাই, বাদ দেন, আপনি প্লিজ তৃপ্তিকে ফোনটা দিন। গায়ে হলুদ কবে বললে তুমি? পরশু। তা এখন তৃপ্তিকে নিয়ে যেতে হবে, তাই তো? প্লিজ ভাই, আমাদের একমাত্র বেস্টুর বিয়ে, আপনি প্লিজ ওকে নিয়ে আসুন। আর এখন প্লিজ ওকে ফোনটা দিন। আমি তো এখন বাসায় নেই। বাসায় নেই মানে? কোথায় আপনি? আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে আসছি, ফিরতে অনেক রাত হবে। মিথ্যা বলল নিত্র। মন খারাপ হয়ে গেল সামিয়ার। ও, আমি ভেবেছিলাম আপনি বাসায়। এখন রাখছি তাহলে। আচ্ছা ভাইয়া, আপনি বাসায় গিয়ে আমাকে কলটা দিয়েন, সেটা যত রাতেই হোক না কেন। তৃপ্তির জন্য মিম মন খারাপ করে আছে। নিত্র কল কেটে দিল। এরপর পকেটে ফোন ঢুকিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। এতক্ষণ পর্যন্ত বাইকের উপর বসে সে সামিয়ার সাথে কথা বলছিল। মিমের এই ডিসিশন নিত্রর মনে খটকা লাগছে, তার জন্য নয়তো মিম এমন ডিসিশন নিল। কি হয়েছে বলতো সুমি? সে কখন থেকেই টিকটকে ঢোকার ট্রাই করছে, কিন্তু ঢুকতেই পারছি না। বারবার আমাকে টিকটক থেকে বের করে দিচ্ছে। তো দেখি, এদিকে দে তো। সুমি নীলার হাত থেকে ফোন নিয়ে খানিকক্ষণ দেখলো, এরপর উচ্চস্বরে হেসে বলল, নীলা রে, তুই আর কোনো দিন টিকটকে ঢুকতে পারবি না। তোর টিকটক অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছে। নীলা চোখ বড় বড় করে সুমির দিকে তাকিয়ে বলল, কি বলছিস তুই সুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি, তোর টিকটক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। নীলা মুখ কাঁদো কাঁদো করে বলল, এটা কি করে সম্ভব? কে করলো আমার টিকটক আইডি লক? সুমি কিছুক্ষণ ভেবে তারপর একটা হাসি দিয়ে বলল, নীলা, তুই কি একটা গাধি? নিজ ভাইয়া তোর টিকটক অ্যাকাউন্ট লক করে দিয়েছে। নীলা এবার পুরো কেঁদে দিবে অবস্থা। তুই কি করে বুঝলি যে আমার টিকটক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে? শোন নীলা, আমরা কম্পিউটার ইউজার, আমরা বুঝবো না তো কে বুঝবে? এবার নীলা পুরো কেঁদে দিয়ে বলল, এবার কি হবে? আমি আর কোনোদিনও টিকটকে ঢুকতেই পারবো না। সুমি খানিকক্ষণ চুপ করেই রইল। এদিকে নীলার চোখের পানি নাকের পানি এক হয়ে যাচ্ছে, আর সুমি মুচকি মুচকি হাসছে। তোর একটা উপায় আছে নীলা। চট করে কান্না বন্ধ করে ওলনা দিয়ে চোখের পানি নাকের পানি মুছে নিল। নীলা বলল, কি উপায় সুমি? তাড়াতাড়ি বল। এক হয় তুই নিজ ভাইয়ের কাছে গিয়ে রিকোয়েস্ট কর তোর টিকটক আইডি ফ্রিয়ে দিতে, বা তাকে ইমপ্রেস কর। আর না হলে তোকে তোর ইমেল চেঞ্জ করতে হবে, তারপর আবার নতুন টিকটক ইনস্টল করে অ্যাকাউন্ট খুলতে হবে। এই হনুমানকে ইমপ্রেস করা এত সহজ না রে সুমি। শালা তো আমাকে এখন সামনে পেলেই কানের নিচে দুটো করে 4টে বাজাবে। আমি একটা চর সামলাতে পারিনি, 4টা চর কি করে সামলাবো? বলেই আবারও কাঁদা শুরু। সুমি একটু বিরক্ত হয়ে বলল, তাহলে আর কি, তোকে এবার নতুন ইমেল খুলতে হবে, তারপর নতুন টিকটক আইডি খুলতে হবে। শালা হনুমান উগানটা, আমাকে বললেই পারতি টিকটক ভিডিওটা ডিলিট করে দে। তা না করি আমার আইডিটাই লক করে দিল। এখন নতুন আইডি খুলতে আবার সেই আগের জায়গায় যেতে যেতে আমার অবস্থা নাজেহাল হয়ে যাবে। সুমি কিছুক্ষণ একটা জিনিস ভাবতে লাগলো, আর নীলা তার ন্যাকা কান্না চালিয়ে যেতে লাগলো। সুমি চট করে হাত দিয়ে একটা তুড়ি বাজিয়ে বলল, নীলা, শেষ একটা উপায় আছে তোর। নীলা অসহায় দৃষ্টিতে সুমির দিকে তাকালো। সুমি নীলার পাশে এসে নীলার কাঁধে হাত রেখে বলল, শেষ উপায়টা হলো তৃপ্তি। নীলা সুমির দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, তৃপ্তি মানে? হ্যাঁ, তৃপ্তি। তুই যেমন প্ল্যান করে নিজ ভাইয়ের থেকে তৃপ্তিকে দিয়ে ছাদের চাবি আদায় করেছিস, ঠিক সেইভাবে তৃপ্তিকে কাজে লাগিয়ে তোর আগে টিকটক অ্যাকাউন্ট আবার নিজের কাছে পেতে পারিস। নীলা চট করে চোখের পানি মুছে একটা শয়তানি হাসি দিয়ে বলল, বাহ বেস্টু, তোর তো কম বুদ্ধি নেই রে। আমি তো ভেবেছিলাম তুই একটা গাধি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলতে বলতে সুমির গালে কিস করে বসলো নীলা। ওই শালি, কি করিস তুই? নিদ্র তৃপ্তির রুমের সামনে এসে দাঁড়ালো। তৃপ্তির রুমে দরজা লাগানো। নিদ্র আস্তে করে দরজাটা খুলে ভিতরে তাকালো। দেখলো আমেনা তৃপ্তিকে চামচ দিয়ে স্যুপ খাওয়াচ্ছে। দরজা খোলার আওয়াজ শুনে দরজার দিকে তাকালো তৃপ্তি আর আমেরা। দেখলো নিদ্র দরজা ধরে দাঁড়িয়ে আছে। তৃপ্তি নিদ্রকে দেখে মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। আমেনা বলল, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? নিদ্র আমতা আমতা করে তৃপ্তির রুমের ভিতরে প্রবেশ করলো। ওই সময় আমিনাকে ধমক দিয়ে কথা বলার তৃপ্তিকে নিজের বউ বলে আমিনার সামনে উপস্থাপন করায় নিদ্রর এখন আমিনার সামনে আসতে কেমন যেন লাগছে। নিদ্র আমিনার সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, সরি মম। আমিনা নিদ্রর দিকে অবাক হওয়ার ভান করে তাকিয়ে বলল, সরি কেন? নিদ্র মাথা তুলে আমিনার দিকে তাকিয়ে বলে উঠল,
ওই সময় তোমার সাথে অমন ব্যবহার করার জন্য আমি জানি তুমি আমার থেকে অমন ব্যবহার আশা করনি, কিন্তু কি করব বলো? তুমি তো জানো আমার মাথা গরম হয়ে গেলে আমি কি থেকে কি বলি বা কি থেকে কি করি আমার নিজেরই মাথায় থাকে না। আমিনা চামচে স্যুপ নিয়ে তৃপ্তির মুখের সামনে ধরলো। তৃপ্তি চামচ থেকে স্যুপ মুখে নিল, কিন্তু নিদ্রর দিকে তাকালো না। আমিনা স্যুপের বাটির দিকে তাকিয়ে চামচ দিয়ে স্যুপ নাড়াচাড়া দিতে দিতে বললেন, এখন এখান থেকে যা। নিদ্র আমিনার মুখের দিকে তাকালো, মুখ ভার করে বসে স্যুপ নাড়াচাড়া করছে আমিনা। নিদ্র বলল, মম, তুমি কি আমাকে ক্ষমা করবে না?